ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 279। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না। এবং সাকিবের সঙ্গে দ্বন্দ্ব মিটে যাবে আশা তামিমের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি রিকা খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন নৌবাহিনী বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হার্ডানকে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হোয়াইট হাউস অনুরোধে তা প্রস্তুত থাকতে পারে। মার্কিন নৌবাহিনীর আরও যুদ্ধজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে রয়েছে ইউএসএস কার্ল ভিনসন, যা বর্তমানে আরব সাগরে রয়েছে ও এই অঞ্চলে একমাত্র মোতায়েনকৃত বিমানবাহী রণতরী। এছাড়া ইউএসএস নিমিটস ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন সম্প্রতি জাপান ত্যাগ করেছে। প্রয়োজনে তাদেরও মধ্যপ্রাচ্যে পাঠানো হতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ইসরায়েলের পরমাণু স্থাপনা ও সামরিক নেতাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তা ঠেকাতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে অংশ নেয়। ভারতের আহমেদাবাদ শহরের আবাসিক এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 279 জনে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। শনিবার গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত 279টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে নিহতের সংখ্যা জানানো হয়েছিল 265। এই হতাহতের নতুন হিসাব দুর্ঘটনাটিকে 21 শতাব্দীর ন্যূনতম ভয়াবহ বিমান দুর্ঘটনা পরিণত করেছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে মোট 242 জন আরোহী ছিলেন, যারা লন্ডনের গেট উইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাদের মধ্যে মাত্র একজন জীবিত উদ্ধার হয়েছেন। বিমানটি বিধ্বস্ত হয়ে শহরের বিমানবন্দরের কাছাকাছি আবাসিক ভবনগুলোর আছড়ে পড়ায় মাটিতে আরও অন্তত 38 জন নিহত হয়েছেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সংলাপ অর্থহীন বলে মন্তব্য করেছে ইরান। এছাড়াও শুক্রবারে ইসরায়েলি বিমান হামলায় ওয়াশিংটনের সমর্থন আছে বলেও অভিযোগ তুলেছে তেহরান। ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতি দিয়ে বলছে, অন্য পক্ষ এমনভাবে কাজ করেছে যা সংলাপকে অর্থহীন করে তুলেছে। আপনি আলোচনার দাবি করতে পারেন না এবং একই সঙ্গে ইহুদিবাদী সরকারকে ইরানের ভূখণ্ড লক্ষ্যবস্তু করার অনুমতি দিয়ে কাজ ভাগ করেও নিতে পারেন না। ইসমাইল বাঘাই বলেন, ইসরায়েল কূটনৈতিক প্রক্রিয়ার প্রভাব বিস্তারে সফল হয়েছে। ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরায়েলি হামলা সম্ভব হতো না। আগামী রোববার মাস্কাটে মার্কিন ইরান পারমাণবিক আলোচনার 6ষ্ঠ দফা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলি হামলার পর তা এগিয়ে যাবে কিনা স্পষ্ট নয়। জাতিসংঘ সাধারণ পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত করেছে। একই সঙ্গে এতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুরূপ একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভোট দেওয়ার পর বৃহস্পতিবার সাধারণ পরিষদে অনানুষ্ঠানিক এই প্রস্তাবটি গৃহীত হয় 149টি দেশের পক্ষে ভোটে। বিপক্ষে ভোট দেয় 12টি দেশ এবং 19টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। প্রস্তাবে বলা হয়েছে, গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন। একই সঙ্গে সকল বন্দীকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। তবে এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদ ভোটপ্রাপ্ত প্রস্তাবটির চেয়েও বেশি কঠোর ভাষা ব্যবহার করেছে, বিশেষ করে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলের বাধার বিষয়ে। প্রস্তাবে আরও বলা হয়েছে, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে অবিলম্বে অবরোধ তুলে নিতে হবে এবং গাজার সমগ্র ভূখণ্ডে ফিলিস্তিনি বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে। দীর্ঘ 20 মাসের যুদ্ধে গাজা বর্তমানে এক চরম মানবিক বিপর্যয়ের মুখে।
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ফার্স বলছে, গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে এই সংঘর্ষ শেষ হবে না। ইরানের হামলা অব্যাহত থাকবে, আর এই পদক্ষেপ আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে। শুক্রবার ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচির কেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা পরমাণু বিজ্ঞানে নিহত হন। তাদের মধ্যে ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তা বিজ্ঞানীদের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘিরের মৃত্যু নিশ্চিত করেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। যুক্তরাজ্যের 4 দিনের সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 9টা 45 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান। এর আগে শুক্রবার সন্ধ্যা 7:15 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডন ত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিন ব্যাপী যুক্তরাজ্যে সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড আইডিতে প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফরে বাংলাদেশের 5টি অর্জনের কথা তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। আর্মড পুলিশ ব্যাটালিয়নের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র। শনিবার সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির উদাহরণ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঈদে সবকিছু ভালো মতো হয়েছে। 2-1টা চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তবে বড় কোনো সমস্যা হয়নি। এতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এটি যত উন্নত হবে তত ভালো। আমরা আরও উন্নত করার চেষ্টা করছি। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরেই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাতের সই করা এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র কাঠামো সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। এ প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি সংসদ নির্বাচন বিষয়ে দলটির আস্থা আনতে সফল হয়েছে সরকার। জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত্য প্রতিষ্ঠা জরুরি বলে আমরা মনে করি। ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। রোববার থেকে শুরু সরকারি অফিস। ছুটির শেষ দিনে রাজধানীতে ফিরছে মানুষ। শনিবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছিলেন হাজারো মানুষ। সেই আনন্দ উদযাপন শেষে এখন কর্মস্থল ঢাকায় ফিরছেন তারা। কমলাপুর রেল স্টেশনের তথ্য সেবা কেন্দ্রের জুবায়ের হোসেন জানান, আজ সকাল 10:30 পর্যন্ত 16টি ট্রেন কমলাপুর পৌঁছেছে। এর মধ্যে বুড়িমারি রংপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস, এই 3টি ট্রেন বিলম্বে এসেছে। সবগুলো ট্রেনের যাত্রী বোঝাই করে ঢাকা এসেছে। এদিন সকাল 9:30টায় কমলাপুর রেল স্টেশনে কথা হয় জামালপুর থেকে আসা যাত্রী নাকিবুল আহসানের সঙ্গে। তিনি বলেন, প্রিয়জনদের ছেড়ে এসেছি, তাই খারাপ লাগছে। তবে 15 দিন আগে ফিরতি টিকিট কেটে রেখেছিলাম, তাই কোনো ঝামেলা ছাড়াই এসেছি। দর্শক, মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 929
62806741। দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে সতর্কতা বাড়লেও প্রতিরোধে কুমিল্লায় নেই কোনো প্রস্তুতি। করোনার পরীক্ষার কিট নেই, বন্ধ রয়েছে টিকাদান কর্মসূচিও। এর মধ্যে ইআরপিপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অচল অবস্থায় রয়েছে আইসিইউ ও আইসোলেশন ইউনিট। কুমিল্লা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে 60টি বেড থাকলেও এর মধ্যে 48টি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। এই সেবা সচল রাখতে দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে কুমিল্লাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। সূত্র মতে 2020 সালের জুন মাসে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় দুটি বিশেষ আইসিইউ ইউনিট। ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের আওতায় এসব ইউনিটে জনবল নিয়োগ দেওয়া হলেও 2024 ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়। নতুন করে প্রকল্প না হলে এই ইউনিটগুলো সচল রাখা সম্ভব নয়। এর মধ্যে দেখা দিয়েছে জনবল সংকটও। মংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভেসেল জাম্বো কিনাটি। নেদারল্যান্ডসের পতাকাবাহী এমভি জাম্বো কিনাটি হেভি লিফটের এই জাহাজটি গত মঙ্গলবার মংলা বন্দরে ভিড়েছে। জাম্বো কিনাটি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের অপারেশন ম্যানেজার সাখাওয়াত হোসেন মিলন জানান, এটি বিশ্বের বিখ্যাত হেভি লিফট সম্বলিত জাহাজ। এ জাহাজের একটি ক্রেনের ধারণ ক্ষমতা 1500 মেট্রিক টন। জাহাজটিতে দুটি ক্রেন রয়েছে, একসঙ্গে 3000 মেট্রিক টন ওজন উত্তোলনের সক্ষমতা রয়েছে। এই জাহাজটিতে 4টি অ্যাঙ্করেজ বোট ও একটি ক্রেন রেক্সপোর্ট করা হচ্ছে। এর মধ্যে একটি অ্যাঙ্করেজ বোটের ওজন 440 মেট্রিক টন, ক্রেনের ওজন 50 মেট্রিক টন। জাহাজটিতে এই বোট ও ক্রেন লোড করা হচ্ছে। এসব লোড শেষে আগামী সোমবার জাহাজটি চীনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই বোট ও ক্রেন মোংলা বন্দরে পশুর চ্যানেলে ড্রেজিংয়ে ব্যবহৃত হয়েছিল। তিনি বলেন, হেভি লিফটের এই ধরনের জাহাজে এর আগে মংলা বন্দরে আসেনি। এটাই হেভি লিফটের প্রথম জাহাজ বলে জানান তিনি আরও বলেন, এর আগে যেসব হেভি লিফটের জাহাজ এসেছিল সেগুলো ক্রেনের ধারণ ক্ষমতা ছিল 1000 মেট্রিক টন, আর জাম্বো কিনাটির ক্রেনের ধারণ ক্ষমতা 1500 মেট্রিক টন। দর্শক এবার দেখবেন মিলিনিয়াম বিনোদন সংবাদ। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ক্রমেই তার শরীরের উন্নতি হচ্ছে। জাহিদ হাসান বলেন, এখন আমি আগের চেয়ে বেশ ভালো আছি। গত পরশু দিন রাতে বাসায় ফিরেছি। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। গত 9 জুন জাহিদ হাসানের ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। 4 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা। এবারের ঈদে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র উৎসব মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। শাকিব খান মানেই যেন প্রেক্ষাগৃহের দর্শকের ঢল। এবারের ঈদেও ব্যতিক্রম নয় চিত্রটা। তার ঈদের ছবি তাণ্ডব হলে ঝড় তুলেছে। তারকা সমৃদ্ধ কাস্টিং, গ্ল্যামার ও গল্প মিলে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে দেশের অনেক প্রেক্ষাগৃহে ছবিটির শোগুলো হচ্ছে হাউসফুল। তবে এই সাফল্যের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ। জানা গেছে পাইরেসির শিকার হয়েছে তাণ্ডব। প্রথমে সিনেমার ছোট ছোট ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সূত্র ধরেই ধারণা করা হচ্ছিল হয়তো বড় কোনো বিপদ অপেক্ষা করছে। অবশেষে সেটাই হলো সত্যি। সম্পূর্ণ সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। এটি সিনেমা ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এই পাইরেসির বিষয়ে প্রযোজক বা সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই এই বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছিলেন। 8 জুন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাইরেসি রোধে আমরা কোনো ছাড় দেব না। কেউ যদি হলে বসে ভিডিও করে তা ছড়ায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্লিপ ছড়ালে সংশ্লিষ্ট আইডি বা পেজ ব্লক করে দেওয়া হবে। আমাদের প্রফেশনাল টিম এসব নজরদারি করছে। দর্শক এবার দেখবেন মিলিনিয়াম খেলার সংবাদ।
তামিম ইকবাল আর সাকিব আল হাসান ক্যারিয়ারের শুরু থেকে একটা বড় সময় পর্যন্ত ছিলেন হরিহর আত্মা। সাকিব তো তার এক সাক্ষাৎকারে বলেও ছিলেন যে তামিমই তার সবচেয়ে ভালো বন্ধু। তবে সময়ের জাতাকলে পিষ্ট হয়েছে তাদের এমন মধুর সম্পর্ক। দুজনের মধ্যে এখন সম্পর্কটা দ্বন্দ্বের। তবে দুজনের এমন সম্পর্কের পরে তামিম এক বাক্যে স্বীকার করে নিলেন সাকিবই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান এ কথা। তিনি বলেন, সত্যটা বলতেই হবে, আর আমি এটা প্রথমবার বলছি না যে বাংলাদেশের ক্রীড়া জগতে যদি একজন ক্রীড়াবিদের নাম নিতে হয় তাহলে সেটা হবে সাকিব আল হাসান। এটা অস্বীকার করার কিছু নেই। ক্রিকেটের দিক থেকে সে যা অর্জন করেছে তা অবিশ্বাস্য। আমাদের মধ্যে সম্পর্কটা যেমনই হোক না কেন, সত্যটা তো সত্যই। সে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ার ক্যাবেরার পদত্যাগ চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। আজ শনিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচের পদত্যাগের দাবি করেন ন্যাশনাল টিমস কমিটির এই সদস্য। দায়িত্ব নেওয়ার 8 মাস পর এই প্রথম কোনো সংবাদ সম্মেলনে আয়োজন করে বাফুফের নতুন কমিটি। গণমাধ্যমের সামনে নিজেদের কার্যক্রম ও আগামী 6 মাসের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির 21 সদস্যের 14 জন উপস্থিত ছিলেন। সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের 2-1 গোলে পরাজয়ের পর কোচ ক্যাবেরার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কেউ কেউ দাবি করেন ক্যাবেরার বর্তমান জাতীয় দলের কোচ হওয়ার যোগ্য নন। এমনকি তার ভুল কৌশলের কারণেই সিঙ্গাপুরের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছে বাংলাদেশ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 279। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না। এবং সাকিবের সঙ্গে দ্বন্দ্ব মিটে যাবে আশা তামিমের। এই ছিল মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, ISO, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলিনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।